ক্লাস 11-এর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে লাইফ সাইকেল অফ স্লাইম মোল্ড। এটা আমরা পড়ব। এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে এনসিইআরটিতে যেভাবে এই পুরো সাইকেলটা দেওয়া আছে সেটা খুব জটিল এবং খুব হার্ড কনসেপ্ট বা চিত্রটাও খুব জটিল করে দেওয়া আছে। তো এইখানে আমি চেষ্টা করেছি এইটাকে পুরোটা একটা শর্ট নোট আকারে করার, কিন্তু অথচ এখানে কিন্তু কোনো টপিক বা কোনো ইনফরমেশনই বাদ যাবে না। আরও সহজ করে এটা করানো আছে, পুরোটাই করানো আছে, সমস্ত তথ্য, এই যে এনসিইআরটি ইনফরমেশনগুলো এখানে লেখা আছে। তো দ্যাটস ওয়াই এটা কোয়ালিটি কন্টেন্ট তোমরা ধরতে পারো। এটা আমরা এখন ডিসকাস করব। আর হয়তো ডাইরেক্ট এনসিইআরটি পড়লে হয়তো এটা ক্ল্যারিফাই নাও হতে পারে, বা কনসেপচুয়াল ক্ল্যারিটি হয়তো সেইভাবে অতটা আসবে না, বাট আমি এখানে চেষ্টা করছি সেটাই করে দেওয়ার। তো আপাতত এটা শুরু করি। যখন স্লাইম মোল্ডটা ছোট অবস্থায় থাকে, অর্থাৎ ডিপ্লয়েড স্টেজে থাকে, ডিপ্লয়েড স্টেজ মানে কি, জাইগোট স্টেজ, জাইগোট স্টেজে থাকে, এই স্লাইম মোল্ডটা তাহলে এবার বড় হবে। কীভাবে বড় হবে? ক্যারিওকাইনেসিস করে বড় হবে। আচ্ছা, ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াস ডিভিশন। তো ক্যারিওকাইনেসিস করে ওটা বড় হবে স্লাইম মোল্ডটা জাইগোট থেকে। এবার স্লাইম মোল্ডের ক্ষেত্রে বড় হওয়ার জন্য কিছু মাধ্যম দরকার, বা কোনো জিনিসের ওপর ওটা বড় হবে, কোনো জিনিসের ওপর ওটা বড় হবে। সেটা কেন হয়? কারণ কেন কি, এই যে স্লাইম মোল্ডটা, এটা হচ্ছে হেটারোট্রফিক। হেটারোট্রফিক মানে কি? যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অর্থাৎ অপরের সাহায্য দরকার, সেক্ষেত্রে আমরা তাদেরকে হেটারোট্রফিক বলি। সেই জন্য স্লাইম মোল্ডটা, ও তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না, সেই জন্য ওর কোনো একটা মাধ্যম দরকার, যে কারণে ও একটা ঝরে পড়া পাতা বা শুকনো পাতা অনেক দিন পড়ে আছে সেরকম পাতার উপর, বা আমরা যে কোনো অর্গ্যানিক সাবস্টেন্সের উপর ও বড় হয়। তো যখন বড় হলো, এর ভিতরে অনেক কিছু ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হলো, ডিপ্লয়েড টুয়েন নিউক্লিয়াস তৈরি হলো। কেন হলো? কারণ ক্যারিওকাইনেসিস হয়েছে, সেই জন্য। হয়ে যেই পুরো স্লাইম মোল্ডটা বড় হলো, এইটাকে আমরা বলছি প্লাজমোডিয়াম, যেটা মাল্টি নিউক্লিয়েটেড স্টেজ। আমরা দেখলাম যেখানে অনেকগুলো নিউক্লিয়াস আছে, সেই জন্য এটাকে আমরা বলছি মাল্টি নিউক্লিয়েটেড স্টেজ, বা এটাকে আমরা সিনোসাইটিকও বলতে পারি। এটা কখন ঘটে? যখন ফেভারেবল কন্ডিশন থাকে, তখন এই পুরো ঘটনাটা ঘটে। আরেকটা কথা, প্লাজমোডিয়ামের কিন্তু কোনো সেল ওয়াল থাকে না। আর সব থেকে ইম্পর্টেন্ট এইখানে লাইনটা কোনটা? এই যে ফেভারেবল কন্ডিশন থাকলেই তখনই এই প্লাজমোডিয়ামটা তৈরি হয়। আচ্ছা, এইবার তো বেঁচে থাকার জন্য পাতাটাকে খাবে, তো কিভাবে খাবে? এই প্লাজমোডিয়াম থেকে কিছু এনজাইমটা সিক্রিট হয়ে এই পাতাকে ভেঙে, এনজাইমটা কিছু সিক্রিট হয়ে পাতাকে আসে, পাতার কাছে, তো পাতাকে ব্রেকডাউন করে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো এইখান থেকে এনজাইমটা পাতার কাছে আসে, এবং এনজাইমটা এই পাতাকে ব্রেকডাউন করে, এবং ব্রেকডাউন করে এই প্লাজমোডিয়ামটা এখান থেকে খাদ্যটাকে অ্যাবজর্ব করে, যখন ফেভারেবল কন্ডিশন থাকে। এইবার আসি, যখন আনফেভারেবল কন্ডিশন হয়ে যায়, তখন সে চেষ্টা করে খাবার খাওয়ার আগে সে আগে নিজে বেঁচে থাকার, নিজের এক্সিস্টেন্সটা ধরে রাখার জন্য সে তখন চেষ্টা করে একটা ফ্রুটিং বডিজ বানানোর। কিসের মাধ্যমে চেষ্টা করে? এটা মিওসিস করে। আনফেভারেবল কন্ডিশন যখনই হয়ে যায়, ও মিওসিস করবে, এবং করে এই প্লাজমোডিয়ামের উপর একটা ফ্রুটিং বডিজ এরকম তৈরি করবে, যার টিপে, অর্থাৎ উপরের পোর্শানে হ্যাপ্লয়েড স্পোর থাকে, একদম টিপ পোর্শানে থাকে হ্যাপ্লয়েড স্পোর। আর এখানে এই যে প্লাজমোডিয়ামের ভেতর, এখানে কিন্তু নিউক্লিয়াসের সংখ্যাটা তখন কমে যায়, যখন এটা আনফেভারেবল কন্ডিশন হয়। এই আনফেভারেবল এইটা এত কেনবার বলছি, কারণ এখান থেকেই মেন কোশ্চেনগুলো তৈরি, যে কখন ফেভারেবল কন্ডিশন থাকলে কি হয়, আনফেভারেবল কন্ডিশন থাকলে কি হয়, এই যে স্পোরগুলো কোথায় তৈরি হয়, এখানে বলা আছে টিপ অফ ফ্রুটিং বডিজ, মানে ফ্রুটিং বডিজের টিপ পোর্শনে তৈরি হয়। এইবার আসছি, যখন ফেভারেবল কন্ডিশন আবার ফিরে আসে, তখন কী হয়? যখন ফেভারেবল কন্ডিশন আবার ফিরে আসে, তখন এই যে স্পোরগুলো তৈরি হলো, অর্থাৎ এই ফ্রুটিং বডিজের টিপ পোর্শনে যে স্পোরগুলো তৈরি হলো, কিন্তু মাটিতে পড়ে যায়, অর্থাৎ সয়েলে এইটা রিলিজ হয়ে যায়, স্পোরটা রিলিজ করে দেয়। দেন স্পোর রিলিজ অ্যান্ড স্পোর জার্মিনেট ইন ফেভারেবল কন্ডিশন, লেখাই আছে। স্পোরটা রিলিজ করে, এই যে মাটিতে স্পোরটা এসে পড়লো, এবং সেটা জার্মিনেট করে আবার গ্যামেট তৈরি করবে, এটাই স্বাভাবিক। তো স্পোর জার্মিনেট অ্যান্ড মেক গ্যামেট। তো এখান থেকে আবার গ্যামেট তৈরি হলো, এবং এই গ্যামেটটা হ্যাপ্লয়েড দুটো গ্যামেট তৈরি হলো, এখান থেকে পুনরায় জাইগোট তৈরি হলো, ডিপ্লয়েড, এবং এই জাইগোট থেকে আবার পুনরায় ক্যারিওকাইনেসিস করে আবার এই পুরো প্রসেসটা চলবে। তো এটাই হচ্ছে মেন এই স্লাইম মোল্ডের ব্যাপার। এটা অ্যাকচুয়ালি খুব
সহজ, কিন্তু অনেক জায়গায় এটাকে খুব জটিল করে বা অনেকটা ছবিটাকে জটিল করে এরকম দেখানো হয়েছে, বাট এখানে অনেকটা ইজিভাবে এটাকে দেখানো হলো। এবার কিছু ইনফরমেশনে চলে আসছি। প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়ামটা কি? এগ্রিগেশন অফ নিউক্লিয়াস। এটা আমি আগেই বললাম যে এইটা হচ্ছে প্লাজমোডিয়াম। এর ভেতরে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, 2n নিউক্লিয়াস। তার মানে কি অনেকগুলো নিউক্লিয়াস জুড়েই এটা তৈরি হচ্ছে না, সেই জন্য বলা হচ্ছে এখানে এগ্রিগেশন অফ নিউক্লিয়াস। কখন ঘটে? যখন ফেভারেবল কন্ডিশন। এগুলোই এক একটা কি পয়েন্ট, এগুলোই এক একটা কোশ্চেন বলতে গেলে। তো তারপরে কি হয়? ফ্রুটিং বডিজ কখন তৈরি হয়? যখন আনফেভারেবল কন্ডিশন থাকে তখন ফ্রুটিং বডিজ তৈরি হয়। আর ফ্রুটিং বডিজ তৈরি করার জন্য কী দরকার? মিওসিস দরকার। মিওসিস ঘটে কারণ ফ্রুটিং বডিজ টিপ পোর্শনে এরকম হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়। আচ্ছা, এই যে স্পোরগুলো তৈরি হলো, এটা ভেসে থাকার জন্য কার দ্বারা ভেসে থাকে আর কি? হ্যাঁ, তো স্পোর ডিসপার্স বাই এয়ার কারেন্টের দ্বারা এই স্পোরগুলো ভেসে থাকে। আর এই যে স্পোর আছে, এই স্পোরের মধ্যে কিন্তু ট্রু সেল ওয়াল থাকে, ট্রু সেল ওয়াল প্রেজেন্ট লেখাই আছে এখানে। তো এই থিওরিগুলো একটু তোমরা দেখে নেবে, এগুলো খুব ভালো করে এখানে নোট ডাউন করে লেখানো আছে। তো এগুলোই মেন ইম্পর্টেন্ট ভিভিআই জিনিস, এখান থেকে হয়তো কোশ্চেনগুলো আসবে। এখানে এই থিওরিটা দেখে নিই, এখানে কী লেখা আছে। স্লাইম মোল্ড কিন্তু হেটারোট্রফিক এবং স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট, হেটারোট্রফিক এবং স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট, এই ইনফরমেশনটা জেনে যাওয়ার দরকার আছে। এটা কিন্তু আমি বলে দিচ্ছি, এই যে লাইফ সাইকেলটা আমি এখানে করালাম, এটা কিন্তু তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো বা এটাকে লিখে নিতে পারো খাতায়। এটা কিন্তু খুব কোয়ালিটিভাবে এটা বানানো হয়েছে এবং এখানে কিন্তু সব কিছুই কভার করা হয়েছে। আমি পুরো জিনিসটাকে একবারে এইখানে দিয়ে দিলাম, স্ক্রিনশটটা তুলে নেবে। এইখানে এনসিইআরটির ইনফরমেশান লেখা এবং এইখানে এনসিইআরটির লাইফ সাইকেলটা পুরোটা দেখানো হয়েছে। তো এই ভিডিওটা আর বেশি বড় করে লাভ নেই। তো এরপর আমরা হয়তো ফিজিক্সের বা কোনো কেমিস্ট্রি হয়তো শর্ট নোট বা খুব সম্ভবত নেক্সট ভিডিও আসবে পিরিয়ডিক টেবিলের, সেটা দেখছি কী করা যায়। বাট আপাতত এইটা করাই। এরপর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানটা পুরো চ্যাপ্টারটাই করাবো। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানের পার্ট হচ্ছে এই স্লাইম মোল্ডটা। কিছুদিন পরে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানের পুরো ওয়ান শটটাই আসবে, তো সেটা আরও ভালো হবে। তোমরা দেখতে থাকো এবং কমেন্ট করতে থাকো যে নেক্সট পার্ট কোন বিষয়ে চাইছো। থ্যাংক ইউ।